দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১ টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান। রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই যে জিনিসটা আপনার কাছে জানতে চাইব, চিটাগং পর্ব শেষ হয়ে আবার ঢাকা পর্ব শুরু হলো। ঢাকার প্রথম পর্বে যেরকমের সফলতা ছিল, ক্রাউড ছিল, সেকেন্ড পর্ব কি সেরকমেরই হবে? আর আরেকটা জিনিস, সেটার সাথে আমি জিজ্ঞাসা করিনি, সেরা চারে কারা থাকছে? আমরা জানি ফরচুন বরিশাল থাকছে, রংপুর রাইডার্স থাকছে, চিটাগং কিংস থাকছে। সো হু ক্যান বি দ্য ফোর্থ টিম? প্রথমটা আগে উত্তর দেই, সেটা হচ্ছে আজকে ঢাকার প্রথম দিন, মানে শেষ পর্বের প্রথম দিন। সেখানে কিন্তু দর্শক উপস্থিতি ভালো ছিল প্রথম ম্যাচে, আমরা যেটা দেখেছি, বা আমার রিপোর্টার ওখানে ছিল, আমরা যে খবর পেয়েছি। আর এর ধারায় এবার যে দর্শক বেশি হচ্ছে তুলনামূলক অন্যবারের চেয়ে, সেটার একটা বড় কারণ হচ্ছে রান হচ্ছে, যেটা বিপিএলের অনেক বড় একটা ক্লেম ছিল। বিপিএলে এবার অন্য অনেক ক্লেম আছে যেগুলো নিয়ে আমরা বিব্রত, সবাই বিব্রত, কিন্তু একটা পজিটিভ বিষয় হচ্ছে যে এবার রান যে কোনো আসরের চেয়ে বেশি হয়েছে। এবং আপনি যদি একটু পরিসংখ্যানের দিকে তাকান, যে এবার ২০০-র উপর স্কোর হয়েছে 11 বার, 190 মানে 190-এর উপর হয়েছে 8 বার, তার মানে আপনি টোটাল যোগফল প্রায় 18 বার, কিন্তু ভেরি ক্লোজ টু 200 অর প্লাস। ঠিক একইভাবে 7টা সেঞ্চুরি হয়েছে, যেটা এর আগে কোনো আসরে এত সেঞ্চুরি হয়নি। ফলে এই বিবেচনায় কিন্তু টি-20 যেহেতু রানের খেলা, ফলে এই স্ট্যাটটাই বলে দিচ্ছে আমাদের ওই উত্তাপটা দরকার ছিল, উই ওয়ান্টেড দ্যাট ক্রেজ। ইয়েস, এবং যে উইকেট যে ভালো লাগে টি-20-র জন্য, যেটা এতদিন মিসিং ছিল, সেই জায়গাটা উতরে গেছে। আর আপনি পরে যেটা বলছিলেন, আপনি যদিও 3টা দলের নাম বলেছেন, বাট দ্য থার্ড ওয়ান ইজ নট ইয়েট কনফার্ম। কনফার্ম হচ্ছে রংপুর এবং বরিশাল। বরিশাল আজকের জয় দিয়ে কনফার্ম হয়ে গেল। কারণ আপনি ধরতে হবে যে 14 পয়েন্ট হচ্ছে একদম সেফার জোন, কারণ 12তেও কিন্তু যে একাধিক দল থেকে যেতে পারে, রান রেটের হিসাব আসতে পারে। তো ফলে সব কিছু মিলে ওই তৃতীয় এবং চতুর্থ পজিশনের লড়াইটা 3 দলের মধ্যেই হচ্ছে, যা দেখা যাচ্ছে। সেখানে চিটাগং আছে, খুলনা আছে, এবং তার পাশাপাশি রাজশাহী, যে রাজশাহীকে নিয়ে অনেক কথা বলবো, সেটাই, সেই কাহিনীর কোনো শেষ নেই। এমনকি কাগজে কলমে ঢাকারও চান্স আছে এখনো, আপনি যদি কাগজে কলমের হিসাব বলেন। ফলে শুধুমাত্র আউট বলা যায় সিলেটকে, যে তারা একেবারেই কোনো কম্পিটই করতে পারেনি পুরো, মানে এখন পর্যন্ত আসরে। সিলেটের দলে আপনার টপলির জায়গায় আজ তানজিম সাকিব খেলেছে, নতুন যোগ হয়েছে ভাট্টি। এদিকে বরিশালের জাহানদাদের জায়গায় খেলেছে ফুলার, তানভীরের জায়গায় তাইজুলকে আনা হয়েছে। সো আমার যে জিনিসটা আপনার কাছে জানার আগ্রহ, সেটা হচ্ছে খেলোয়াড়দের পরিবর্তন করলে ম্যাচের সমীকরণ চেঞ্জের ইন এ পজিটিভ সেন্স কতটুকু ভূমিকা রাখতে পারে, মানে এই জায়গায় আসলে কি কাজ করে? দেখেন, চেঞ্জগুলো তখনই ওয়ার্ক করে যখন আপনি ছোট ছোট চেঞ্জ করেন। স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ হতে পারে, আপনি একটা হিসাবের মধ্যে আছেন, সেখান থেকে হয়তো আপনি একজন পেসারের জায়গায় আরেকজন পেসারকে একটা ভূমিকায় খেলালেন, যে আগের জন হয়তো একটু ফুলার লেন্থে করে, সুইং আছে, আরেকজন হয়তো একটু জোরের উপর করে, এরকম কিছু ডিসিশন, বা স্পিনের ক্ষেত্রে। কিন্তু আপনি যখন হিসাবের মধ্যে থাকেন না, সিলেটের কেসটা হয়েছে সিলেট হিসাবের মধ্যে নেই, ফলে তাদের চেঞ্জগুলো কিন্তু আমরা একটা কথা বলি যে হোমোজিক্যাল চেঞ্জ, যে আমি করে দিলাম, ঠিক আছে, যে একে নিলাম ওকে নিলাম, যে অ্যাভেলেবেল আছে তার মধ্যে, এরকম একটা মনে হয়েছে। এবং তার ফলাফল আপনি দেখছেন, 116 রান। আমি যে বিপিএল এর কথা বলছি, যে এবার রান নিয়ে প্রশংসা, রান নিয়ে হচ্ছে কথা হচ্ছে, সেই বিপিএল এ যদি আপনি 116 রান করেন, তাহলে সেটা তো আসলে কোনোভাবেই সেটাকে প্রশংসা করার কোনো সুযোগই নেই। এবং সিলেট একমাত্র দল যাদের আসলে এখন আর বাকি ম্যাচ থেকে চাওয়া পাওয়ার কিছু নেই। এক্স্যাক্টলি, জাস্ট 2টো ম্যাচ জিতেছে। রিশাদের বলে তানজিম সাকিবের লং অফে ছক্কা, ডিপ মিড উইকেটে 4, পরে আউট হয়ে গেল। সো হাউ ডিড ইউ সি তানজিম সাকিব টুডেস ম্যাচ ওভারঅল, নট অনলি বিপিএল? দেখেন, বাংলাদেশের যারা ন্যাশনাল টিমের প্লেয়াররা পারফর্ম করছে, শুধু আজকের ম্যাচ বলে না, ন্যাশনাল টিমের প্লেয়ারদের পারফরমেন্স তো সবসময় একটা কাটাছেড়ার মধ্যে থাকে, যারা পাইপলাইনে অথবা আসা যাওয়ার মধ্যে আছেন, ইভেন রেগুলার প্লেয়ার্স। আপনি যদি দেখেন যে সোফার, আমি শুধু আজকের ম্যাচটা নিয়ে তো অবশ্যই আপনি স্ট্যাট দিচ্ছেন, কিন্তু এক্স্যাক্টলি ঢাকা, আমি একটু আগে বললাম, তারা কিন্তু সেভাবে কোনো সেফার জোনে নেই। কিন্তু তাদের 2জন খেলোয়াড় কিন্তু শেষ পর্যন্ত রান করেছেন, এবং তারা টপ 3-তে আছেন। একদম লিড করছেন হচ্ছে তানজিদ হাসান তামিম, তিনি 420 রান, এবং 3-এ আছেন লিটন দাস। তো ফলে এই যে দুজনই কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছে। এবং ইনফ্যাক্ট লিটন তো দলে নেই, কিন্তু আমি বলছি যে তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসলে লিটন চলে আসবেন, আমার প্রেডিকশন হচ্ছে তাই। কারণ যেহেতু দল চেঞ্জের সুযোগ আছে, এবং ঠিক যেদিন
তিনি বাদ পড়েছিলেন সেদিনই কিন্তু সেঞ্চুরি করেছেন, তারপরেই কিন্তু আমরা ফ্লোতে আসলেন, হ্যাঁ তারপরে তিনি ফ্লোতে চলে আসলেন। Exactly. ফলে এখানে যে স্ট্যাটটা হচ্ছে সেটা নির্বাচকদের জন্য একটা রিলিফ বলবো আমি, যেহেতু চেঞ্জের সুযোগ আছে। যদিও একটা প্রশ্ন আসবে যে আপনি যেহেতু পারভেজ ইমনকে রেখেছিলেন, মুখোমুখি হয়ে গেল, হ্যাঁ মানে কেন তাকে চেঞ্জ করবে, কারণ চেঞ্জ করবে তার একটা পয়েন্ট হতে পারে যে পারভেজ ইমন সামহাউ লস্ট হিজ মোমেন্টাম। আপনি 7 ম্যাচে 103 রান করেছে এবং তাকে নিয়ে আরো কিছু কাহিনী এর মধ্যে চিটাগং কিংসের মালিকের সঙ্গে হয়েছে, তো সবকিছু মিলে তিনি আসলে আউট অফ নোওয়্যার একটা আলোচনার বাইরে চলে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। বাট লিটনের এইভাবে ফেরাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা বড় ব্যাপার হবে বলে আমি মনে করি। আই হোপ লিটনও তার পারফরমেন্সের জায়গাটায়, কনসিস্টেন্সির জায়গাটা বজায় রাখবে। আমি একটা জিনিস আমাদের হচ্ছে নেটিজেন যারা আছি আমরা যে কাজটা করি মাহমুদুল্লাহকে নিয়ে অনেকবার নানান ধরনের প্রশ্ন করি, বা whatever we say this Gen Z generation of us they're doing this meme and all the other thing, কিন্তু মাহমুদুল্লাহর জায়গায় কনসিস্টেন্সি এটা বজায় রেখেছে, নির্ভরের জায়গা হয়েছে। ইভেন আজকেও যদি আপনি দেখেন যে ক্যাচটা সে ধরেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক ইয়াঙ্গার প্লেয়াররাও ওই এফোর্টটা দিয়ে ক্যাচটা ধরতে পারে না। সো হোয়াট ইউর থট অন মাহমুদুল্লাহ রিয়াদ অ্যান্ড দিস কামিং চ্যাম্পিয়ন্স ট্রফি? দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা করার অনেক দিক আছে, কিন্তু আমি আগে আপনার এই প্রশ্নের উল্টো দিক থেকে একটা ব্যাখ্যা করতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ যখন এই বয়সে বিপিএল বা টি20তে এইভাবে সফল হন, সেটা কিন্তু একটা দেশের ক্রিকেটের রুগ্ন দশার চেহারা। Yes, we can say that exactly. Because টি20 হচ্ছে ইয়াংদের খেলা। আপনার ইয়াংরা কি করছে আপনি এখনো দেখেন। আমি আপনাকে 3টা দলের ক্যাপ্টেনের কথা বলি। সিলেটের ক্যাপ্টেন হচ্ছে আরিফুল শেষ কবে জাতীয় দলে খেলেছে বা কি ইম্প্যাক্ট আছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তিনি লিড করছেন হচ্ছে সিলেট। আপনি যদি দেখেন মোহাম্মদ মিঠুন চিটাগং এ লিড করছেন। মোহাম্মদ মিঠুন কিন্তু জাতীয় দলের বাইরে অনেক দিন। ফলে এই যে মানে তারা যদি ক্যাপ্টেন হয়ে যেতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ কেন তাকে এখনো এরকম রোল প্লে করতে হবে ক্রমাগত? আপনি মাঝে মাঝেই দেখবেন যে মোমেন্টে বরিশাল লস্ট হিজ মোমেন্টাম, মাহমুদুল্লাহ রিয়াদ ওই মোমেন্টেই পিক করেছে। ওই মোমেন্টে তিনি করছেন কি, তিনি তখন মূলত থাকার মানে চেষ্টাটা করছেন। তিনি 100 স্ট্রাইক রেটে বিল্ড আপ করছেন, লাস্টে যে এমন একটা রান করে দিচ্ছেন যেটা দিয়ে বরিশাল বেরিয়ে গেল, মানে ওই ম্যাচটা জিতে গেল বা অথবা কম্পিট করলো। ফলে রিয়াদকে বারবার রিয়াদ পরীক্ষায় 100-তে 100, কিন্তু সেটা কিন্তু বাকি যে মেসেজটা টোটাল সিনারিওটাকে হচ্ছে টোটাল দেশের ক্রিকেটের সিনারিওটাকে একটু প্রশ্নের মুখে ফেলে। বাট রিয়াদ হচ্ছে একটা জিনিস তার কাছ থেকে তরুণ ক্রিকেটার বা বাংলাদেশের ক্রিকেটের শেখার জিনিস আছে, সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের ক্রিকেটাররা বেশি কথা বলে, টকিং মাচ, ব্যাটের চাইতে তাদের মুখ বেশি চলে। এটা একটা আমরা সবাই কম বেশি বুঝি বা দেখিও। রিয়াদ হচ্ছে এখানে ঠিক উল্টাটা। রিয়াদ যখন চাপে পড়েছিলেন তখন কিন্তু তাকে মিডিয়ায় সবচেয়ে কম দেখা গেছে। ঠিক আছে, তিনি কথা বলেছেন কম, কিন্তু তিনি তার কাজটা করে গেছেন। এক্স্যাক্টলি, তিনি তার কাজটা করে গেছেন। এবং একজন ক্রিকেটারের কাজ কিন্তু ব্যাট হাতে অথবা বল হাতে। আপনি অন্য কিছু আপনার যদি বঞ্চিত শোষিতও হন, আপনি কথার কথা যে আপনি চান্স পাচ্ছেন না, অনেক ভালো করছেন, ডে উইল কাম, একদিন আসবে, কিন্তু সেই দিন আপনাকে পারফর্ম করতে হবে। রিয়াদ সেই জিনিসটা ওয়েট করে দেখিয়ে দিয়েছেন যে আসলে কথা বলা বেশির চাইতে যদি কাজে প্রমাণ করা যায় তাহলে ক্যারিয়ার লঙ্গার হয় এবং দেন একটা ইম্প্যাক্ট তৈরি হয়, যে ইম্প্যাক্ট এই বয়সে রাখছেন। মাহমুদুল্লাহ রিয়াদ উইল বি রিমেম্বারড ডেফিনেটলি আফটার হিজ গ্লোরিয়াস রিটায়ারমেন্ট। তামিম ইকবাল প্লেড ওয়েল টুডে। 51 বলে 52 করেছে, মুশফিক 30 বলে 42 করেছে। কেমন এনজয় করলেন তাদের ইনিংস? দেখেন, বরিশালের দল তো আসলে ন্যাশনাল টিমেরই আরেকটা ভার্সন। আপনি যদি টিম স্ট্রাকচারটা দেখেন, মোস্ট অফ देम আর ফ্রম ন্যাশনাল টিম, এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন আসরের, সেটা একটা বড় বুস্ট আপ। তাদের দলটা যেভাবে যে গাঁথনিতে আমরা দেখি, এটাই আসলে একটা টি20 আমরা যে টুর্নামেন্টগুলো থেকে এটার জন্ম যদি বলতে পারি, মানে মূলত তো আইপিএলই হচ্ছে মাদার টুর্নামেন্ট, সেটার থেকেই তো অনেক কিছু ছড়িয়ে গেছে। তো ফলে ওই জায়গাগুলোর যে বন্ডিংটা আমরা দেখি, যে সোশ্যাল পোস্টিং দেখি, মানে এটা তো শুধু তো একটা খেলা না, অবশ্যই না, এর সঙ্গে অনেক এনগেজমেন্ট জড়িত। খেলাটা আমরা শুধু মানে খেলাটা ডেফিনেটলি শুধু খেলা না, দেয়ার ইজ সো মেনি থিংস বিহাইন্ড ইট, ইকোনমিক্যাল এন্ড সোশ্যাল অ্যাসপেক্ট থাকে। সো সেই জায়গাগুলো মিলে ফরচুন বরিশাল হচ্ছে একটা এমন একটা প্যাকেজের মধ্যে এখন গেছে যারা একটা আদর্শ মডেল হিসাবে ট্রিটেড হতে পারে। যখন দল গঠন হয় তারা সেই মুডে দল গঠন করে। দেন আপনি যদি দেখেন তামিম ইকবাল, তিনি ন্যাশনাল টিমে নেই অনেক দিন, কিন্তু তিনি কিন্তু দলটার ফাদার ফিগার হিসাবে তারা ট্রিট করে। মানে ফ্র্যাঞ্চাইজি তাকে একটা স্বাধীনতা দিয়েছে যে সে তার মতো করে দলটাকে পরিচালনা করবে। ফলে তারা তার রিটার্নটা পাচ্ছে। এবং এবার আমরা যে দুটো দল বলছি যে যারা অলরেডি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, আরেকটা রংপুর রাইডার্স, এবং এই দুটো দলই মানে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, এরাই কিন্তু এর আগেও এই বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি হয়েছে, কিন্তু বারবার যে বদলের যে
তাড়নাটা, সেই তাড়নাটা বাকি দলগুলোকে কিন্তু এই যে আনস্টেবিলিটি, এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি, পেশাদারিত্ব নেই, এই জিনিসগুলো আপনি নর্মালি বিসিবি ওই জায়গাটাই লং টার্মে ব্যর্থ, যে আমাদের এমন 7টা দল খেলে, তো যদি 4টা 5টা 6টা দল এতদিনে এমন হয়ে যাওয়া উচিত যে একই মালিকানায় আছে লম্বা সময় ধরে, স্টেবিলিটিটা হচ্ছে বজায় থাকলে হচ্ছে আরো বেটার কিছু পেতাম আমরা। আজকের ম্যাচে আপনার জাকের আলী কিন্তু কিছুটা রেজিলিয়েন্স দেখিয়েছে, 19 বলে 23 রান করেছে। সো জাকের আলী, আপনার কি যে পারফরমেন্স, জাকের আলী অথবা জাকির হাসান যারা আছেন আর কি, এদের আসলে টিমের ইফেক্টটা কি পড়েছে? মানে দে আর প্লেইং গুড বলতে পারি, কিন্তু টিমের জন্য কি তাদের পারফরমেন্স আপনার হচ্ছে ফিকে হয়ে যাচ্ছে বা পারছে না? দেখেন 19 বলে 23 নিয়ে আসলে কিছু বলার নাই, এটা এমন কোনো বিষয় না আলোচনার, কিন্তু জাকের আলীর যেটা হচ্ছে তার ইম্প্যাক্ট আমরা ন্যাশনাল টিমে দেখেছি, যে তিনি লাস্ট যে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে সেখানে জাকের আলী সব ভূমিকায়, ওয়ানডেতে বলেন টেস্টে বলেন সব জায়গায় যেখানে করেছে পারফর্ম করেছে। ফলে তিনি যেহেতু এখন ওই মানে একটা ব্র্যাকেটের মধ্যে চলে এসেছেন ন্যাশনাল টিমে, ফলে তার এখন দায়িত্ব যে তিনি মানে এখন যেমন তিনি একটা ডিমোটিভেটেড দলের হয়ে খেলছেন সিলেট, সো সেখানেও তার করণীয়টা হচ্ছে যেহেতু তিনি ন্যাশনাল টিম প্লেয়ার, তার ইম্প্যাক্টটা আর একটু বেশি হতে পারতো, থাকতে পারতো, বজায় রাখা। এবং সেটা যদি হতো হয়তো সিলেট আজকে 116 জায়গায় 136, 46, 56 করতে পারতো। এক্স্যাক্টলি 116 মানে রিগার্ডিং দিস বিপিএল রান রেট মানে খুবই এই জায়গাগুলোতে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কিছু কমিটমেন্টের ব্যাপার আছে, যে তারা যখন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করে তারপরে যখন কোনো একটা ফ্র্যাঞ্চাইজি কোনো একটা ক্লাব এভাবে যায়, সেখানে তাদের আসল ভিশনটা তো ন্যাশনাল টিমের জন্য একটা প্র্যাকটিস গ্রাউন্ডও এটা। সো ফলে সেই জায়গাটা তিনি আমার বিবেচনায় ফেল করছেন, তাকে আরেকটু বেটার করা উচিত। সো নাও আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট সামথিং কন্ট্রোভার্সিয়াল রিগার্ডিং বিপিএল। আজকে সন্ধ্যা 6:30 মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী, এবং একটা সময়ে সেই জিনিসটা মনে হয়েছিল যে রংপুর রাইডার্সকে হারানোর মতো এবারের বিপিএলে কেউ নেই। ফ্রম জিএসএল টু বিপিএল তারা টানা 12 ম্যাচ হচ্ছে জিতেছে, ইফ আই এম নট রং। সো সেই অসাধ্যটা সাধন করে দেখিয়েছে কিন্তু দুর্বার রাজশাহীর কাছ থেকে আমরা যে গেমটা এক্সপেক্ট করছিলাম, আমার মনে হয় সেটা তারা দিতে পারতো যদি খেলার বাইরে এত আলোচনা না হতো। আমি মেইন যে ইস্যুটা নিয়ে হচ্ছে কনসার্ন হচ্ছে সেটা নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই। আপনি অবশ্যই জানবেন আজ সকালে আপনার হচ্ছে হোটেল চেঞ্জ হয়েছে, খেলোয়াড়দের হোটেল চেঞ্জ হয়েছে। সো এটা দেখলাম, এই যে আপনার খেলার দিন এরকমের চেঞ্জ হওয়া, এবং হোটেল কর্তৃপক্ষ দে আর ভেরি ওরিড অ্যাবাউট দেয়ার পেমেন্ট। সেই জিনিসটা আসলে খেলোয়াড়দের কতটা ইফেক্ট করতেছে? ডেফিনেটলি আজকে সন্ধ্যায় যে খেলাটা আছে এটার উপরে তো ইফেক্ট ফেলবে, অবশ্যই ফেলবে। তবে এখানে আমি একটু এই ঘটনাটাকেরই আরেকটু এক্সটেন্ডেড ভার্সন জানাতে চাই। যে দুটো হোটেলের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে তারা একই গ্রুপের হোটেল, আপনি ওয়েস্টিন থেকে শেরাটনে আসছে, এক্স্যাক্টলি 5 মিনিটের ডিসটেন্স, হ্যাঁ জাস্ট কাছাকাছি। কিন্তু অপেশাদারিত্বটা কোন জায়গায়, যে একটা বড় গ্রুপের কাছে ওয়েস্টিনের রুম বুক হয়েছে, সে কারণে তারা শিফট করছে। তাহলে কেন ওয়েস্টিনে উঠবে দল, একবারে তো শেরাটনেই উঠতে পারে। মানে আমি বলছি অপেশাদার যে জায়গাটা, একটা ম্যানেজমেন্ট কি এই যে দুর্বার রাজশাহী, তাদের মূল কাজ তো জিনিসগুলো স্মুথ রাখা, এবং এখনো কিন্তু 25% পেমেন্টটা পাইনি। ম্যাচ খেলার আগে অ্যাটলাস পেয়েছে, এবং সেটা নিয়ে আরেকটা বিতর্ক হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু একটা সেলফি দেয়া হয়েছে, বিজয় সমস্ত ক্রিকেটার খাম তুলে আছে, একটা সেলফি তুলেছে, দ্যাটস ভেরি উইয়ার্ড। এবং যেটা বিপিএল এর আসলে সত্যি কথা হচ্ছে, এটা এই ছবিও তো একটা এক্সাম্পল হয়ে থাকবে যে খেলোয়াড়রা এই স্টেজে এসে টাকা পেয়ে আনন্দ করছে, বা জিনিসটা আপনার হচ্ছে ফরেন রিক্রুট যারা আছে, আপনার দেশের বাইরে যে খেলোয়াড় আছে, ইভেন খেলোয়াড়দের ক্রিকেটারদের যে একটা সংগঠন আছে, সে জায়গা থেকেও কিন্তু আপনার এই জিনিসটা বলা হয়েছে যে বিপিএল ইজ ভেরি মাচ রিস্কি। এবং আপনার হচ্ছে রিসেন্ট টাইমে বিপিএল নিয়ে কিন্তু আপনার হচ্ছে অনেক ধরনের কথা নাম আসতেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের জায়গায় অনেকে বলছে যে বকেয়া প্রিমিয়াম লিগ। সো দ্যাটস আইরনিক্যালি ফানি অ্যান্ড হার্টফুল। ডেফিনেটলি অনেকভাবে বলতে পারেন, আপনি বলেন বকেয়া প্রিমিয়ার লিগ, বিতর্ক প্রিমিয়ার লিগ, অনেক কিছু আছে, বি দিয়ে যা বানানো যায় সত্যি কথা বলতে গেলে। কিন্তু যেটা হয়েছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি একটু আগে বলছিলেন যে আন্তর্জাতিক যারা ক্রিকেটারদের সংগঠন ফিকা, তারাও যে অব্লিগেশন দিচ্ছে, তার একটা বড় কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন, আপনি এখন তারা কিন্তু ওয়ার্ন করে দিয়েছে রেড লিস্টে। না এক্স্যাক্টলি, আপনি দেখেন, আপনি বিদেশি তারকা আসার যে মান দেখছেন, এখন কি কাদের দেখেন। আমি এমন সব বিদেশিকে খেলতে দেখেছি বিভিন্ন দলের হয়ে, যারা এক্স্যাক্টলি মাস্টার্স লিগ খেলার যোগ্য। মানে মাস্টার্স লিগ মানে হচ্ছে বুড়ারা যেটা খেলে, বুড়া ক্রিকেটাররা ফান মুডে খেলে, এরকম মানে অদ্ভুত লেগেছে। এবং
আপনি হয়তো সামনে প্রশ্ন করবেন, তারপরও অনেক ম্যাচ নিয়ে সন্দেহ আছে, অনেক বোলিং নিয়ে সন্দেহ আছে, নো বল হয়েছে, 1 হাতের বেশি দূরে পা পড়েছে, এক বলে আপনার হচ্ছে 12 না 13 রান চলে গিয়েছে। ইয়েস, মানে দ্যাটস ভেরি কোয়েশ্চেনেবল থিং না? ঠিক আছে। এবং ওয়াইড হয়েছে, এমন ওয়াইড যেগুলো খুব মানে কি বলবো, পিচের বাইরে বল পড়া, যেটা আর ওয়াইড হয় না, যেটা নো হয়ে যায়, পিচের বাইরে বল পড়লে নো হয়ে যায়। ফলে খুবই অদ্ভুত সব ঘটনা ঘটেছে, এবং যে কারণে কনসেপচুয়ালি ওই ম্যাচগুলো মার্ক করে আকসু একটা রিপোর্ট দিয়েছে, তদন্ত হবে, কিন্তু মানে আলটিমেটলি প্রমাণ কতদূর হবে কি হবে সেটা জানি না, বা আদেও স্পট ফিক্সিং হচ্ছে কিনা, এটা তো অনেক স্ট্রং মনিটরিং এর ব্যাপার। কিন্তু বিপিএল এবার কোনো একভাবে বিসিবি খালি শেষ করতে চায়, এরকম একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে। সো ফলে সেই কারণে ভবিষ্যৎ কি হবে, খুব তাড়াহুড়ো একটা, যে আমরা আলোচনায় আবার আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে দর্শক। সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আলোচনায়। ভাইয়া, যাওয়ার আগে যেমনটা আমরা আসলে বলছিলাম, খেলার ইমেজ সংকট এবং সব কিছু নিয়ে কথা হচ্ছিল, তো ওই জায়গা থেকে আপনার হচ্ছে ম্যাচে ফিক্সিংয়ের একটা গুঞ্জন উঠেছে। সো এটার ইফেক্ট কি হতে পারে, বা এটার সত্যতার জায়গাটা কতটুকু হতে পারে, বা আদৌ এই ব্যাপারে আমরা জানতে পারবো কি পারবো না? হোয়াট ডু ইউ থিঙ্ক? দেখেন, প্রথম কথা হচ্ছে আইসিসির যে ল অনুযায়ী প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের আকসু একটা ইউনিট থাকে যারা কাজ করে, এবং সেখানে কিন্তু আইসিসিও উপর থেকে একটা মনিটর করে যে আকসু ঠিকমতো পারফর্ম করছে কিনা। তারা কিন্তু বিসিবির পাশাপাশি আইসিসিকেও রিপোর্ট পাঠাবে। ফলে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা শুধু বিসিবি না, এটা আইসিসিও করবে। ফলে বিসিবিকে জিনিসগুলো নিয়ে একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। এবং একটা পয়েন্ট হচ্ছে, মাঝখানে আপনার মনে থাকার কথা, চিটাগং পর্বের এক ফাঁকেই খালেদ মাহমুদ সুজন, যিনি ঢাকার কোচ, তিনি বলেছিলেন যে এমন বিপিএল না হলেই তো পারতো, যে এত প্রশ্ন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এখন পয়েন্ট হচ্ছে, এটা দুটো দিক আছে। যদি না হতো তাহলে আবার একটা কন্টিনিউটি ব্রেক হতো, যেটা আমরা জানি যে যদি একটা টুর্নামেন্টের মাঝখানে এক মৌসুম না হয়, সেই টুর্নামেন্টের প্রতি কিন্তু অন্যদের একটা অনাগ্রহ তৈরি হয়, ঠিক আছে, বা এটা অনিয়মিত একটা টুর্নামেন্ট এরকম। আবার এরকম করার কারণে আরেকটা ক্রাইসিস তৈরি হচ্ছে, যে যেহেতু এখানে ফ্র্যাঞ্চাইজি মালিকরা কিছু অপেশাদার আচরণ করছে, এবং আজকে এই কিছুক্ষণ আগে আমি খবর পাচ্ছিলাম যে প্রেস বক্সে গিয়েছিলেন মিডিয়া কমিটির যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন ইফতেখার রহমান মিঠু, তো উনি আনঅফিশিয়ালি কথা বলতে যে একটা কথা বলেছেন যে আসলে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময় একটু তাড়াহুড়ো করা হয়ে গেছে, যেটা একটু বেটার ফ্র্যাঞ্চাইজি দিতে পারলে বা টাইম দিতে পারলে। এখন আসলে হচ্ছে টুর্নামেন্টে পারফরম্যান্স, উইকেটের ধরনের এভরিথিং ইজ ফাইন, ওই জায়গায় কোনো ডাউট নেই, কিন্তু কথা হচ্ছে আপনার টোটাল আউটকামটা কিন্তু পজিটিভ হচ্ছে না। হ্যাঁ, মানে আপনি 7টা দলের মধ্যে 2টো দল এমন সব কাণ্ডকৃত্তি করেছে, যেটা সারাক্ষণ এখন বিপিএল নিয়ে আপনি যদি দুনিয়াব্যাপী আলোচনা দেখেন, সেই আলোচনা কিন্তু খেলা নিয়ে না, সেই আলোচনা হচ্ছে পেমেন্ট নিয়ে। হ্যাঁ, এবং সামির কাদের চৌধুরী, যিনি চিটাগং কিংসের যিনি কর্ণধার, তিনি এমন লাইন বলেছেন যে লাইনটা এক্স্যাক্টলি আপত্তিকর, মানে আমার পার্সোনাল ইস্যুজ আছে, আমি দেইনি, ঠিক আছে, আমি তো টাকা আমার কাছে ধরে না, এই টাইপের কথাবার্তা। এখন এগুলো খুবই, হ্যাঁ, মানে এইটা নিয়ে আমি আসলে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি। আপনার হচ্ছে এই গুঞ্জনটা কিন্তু উঠেছে যে শহীদ আফ্রিদিকেও এখন অবধি পে করা হয়নি। সো এই ব্যাপারে আপনার হচ্ছে একটা যখন হচ্ছে একটা বেসরকারি প্ল্যাটফর্ম থেকে কোয়েশ্চেন করা হলো ওনাকে, উনি কিন্তু বলেছে দ্যাটস ভেরি পার্সোনাল থিং বিটুইন হিম অ্যান্ড শহীদ আফ্রিদি। এই একটা ইস্যু গেল। এরপরে আবার আপনার হচ্ছে ইমনকে নিয়ে যে কথাটা হলো, যে টাকা গাছে ধরে না, মানে এই জিনিসগুলো আসলে আপনার টিম স্পিরিট কতটুকু নষ্ট করছে, ইমেজ আসলে কতটুকু নষ্ট করতেছে, এবং পাশাপাশি এই জায়গায় আপনার হচ্ছে বিসিবির দায়বদ্ধতার জায়গাটা কতখানি, বা এরকমের যারা কমেন্ট করছে, ওয়েদার চিটাগং কিংস অর দুর্বার রাজশাহী, এদেরকে আসলে কতটুকু জবাবদিহিতার মধ্যে আনা উচিত? এখানে আমি আগে বিসিবির পয়েন্ট থেকে বলি। বাংলা একটা প্রবাদ আছে যে উগরে দেওয়া যায় না, মানে মুখ থেকে বের করে দেওয়া যায় না, আর গিলেও ফেলা যায় না, গিলেও ফেলা যাচ্ছে না, উগরেও ফেলা যাচ্ছে না। সেইভাবে হচ্ছে বিপিএলটা এখন বিসিবির জন্য সেরকম একটা জায়গায় চলে গেছে, যেহেতু টুর্নামেন্ট মাঝপথে বিতর্ক হচ্ছে কোনটা করলে কি হবে, ফ্র্যাঞ্চাইজি সামলাবো না ম্যাচ ফিক্সিং এর, স্পট ফিক্সিং এর বিষয়ে নজর দিব, মানে আসলে সব তালগোল পাকিয়ে গেছে। আর আপনি যেটা বলছিলেন শহীদ আফ্রিদি, তিনি যদি কখনো বলে বসেন এই অভিযোগ, যেটা আমরা এখনো তার মুখ থেকে পাইনি, সেটা তো বিরাট ব্যাপার হবে, কারণ তিনি ওয়ার্ল্ডের প্রমিনেন্ট ক্রিকেটার, এভার প্রমিনেন্ট ক্রিকেটারদের একজন থাকবেন। বাট সেটা হয়তো ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে মিলে আলাদাভাবে ডিল করে ফেলবে। কিন্তু ইমনের কেসটা আমি আলাদাভাবে আলোচনা করতে চাই এই জন্য যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাংলাদেশে আছেন, এবং তার সঙ্গে যখন এই বিহেভ চলছিল, আমার কিন্তু এই যে তিনি 7 ম্যাচে 103 রান করেছেন মাত্র, এর পিছনে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিও দায়ী।
কারণ অবশ্যই তাই। নিশ্চয়ই 7 ম্যাচ খেলার মাঝপথেই তিনি টের পাচ্ছিলেন যে একটা ডিসটিউন হয়ে গেছে এক্স্যাক্টলি, যেটা টিমের সঙ্গে তিনি একটা প্রেসার, মানে আপনি যদি প্রেসার নিয়ে খেলেন, মেন্টাল ব্রেকডাউন যদি চলে আসে, ইটস ভেরি হার্ড তখন টু যে কোনো পারফর্ম। আপনি ফর্ম হারিয়ে ফেলবেন। তো সেই দায়টা তো তাকেও নিতে হবে। এখন বিসিবি এই জায়গাগুলোতে যা ঘটার তো ঘটে গেছে, এখানে আপাতত মলম লাগানো ছাড়া এক্স্যাক্টলি, মানে হচ্ছে বিসিবির দায়বদ্ধতার জায়গা যেটা হয় যে অ্যাটলিস্ট 1.5 কোটি টাকা কিন্তু আপনার হচ্ছে ব্যাংকে আমানত হিসেবে জমা রাখতে হয়, ইফ আই এম নট রং, কারেক্ট মি ইফ আই এম রং ভাইয়া। তো সেই জায়গায় কিন্তু অনেক টিমই তো হচ্ছে এই কাজগুলো করেনি, না করেও তারা জিনিসটা মনে হচ্ছে যে ইয়েস, শুরু করো, কি হবে না হবে দেখা একটা যাবে। পয়েন্ট আছে এখানে, যেটা হচ্ছে যদি আমি পেমেন্ট মুডে বলি, এই যে রাজশাহী পায় না, এভাবে কিন্তু হবে না। তারা টাকা পাবে, কারণ কি বিসিবি সে টাকা দিয়ে BCB pay করবে, টেক ওভার হ্যাঁ। করবে। তো সেই হিসাবে প্লেয়ারদের টেনশনের কিছু নাই, কিন্তু মুশকিল যেটা হলো যে বিসিবি ফ্র্যাঞ্চাইজিদের দ্বারা চরম বিব্রতকর অবস্থায় পড়লো Exactly. এবারের বিপিএল। এটা আলোচনায় থেকেই আমাদের যাবে। এক্সপেকটেশন হচ্ছে আপনার ডিফারেন্ট ছিল। উই থট সামথিং উইল বি চেঞ্জিং, নতুন ধরনের প্যাটার্ন আসবে। তো ওই জায়গায় আশা করি আসবে এবং নারী বিপিএল নিয়েও কিন্তু একটা কথা আপনার উঠেছিল যে 3 দলকে নিয়ে নারী বিপিএল আসবে, সেটা আবার তো cancel হয়ে গেল। যে আপনার ক্যান্সেল হয়ে গেল রিগার্ডিং এই বিপিএল এর হচ্ছে আপনার টোটাল অ্যাক্টিভিটিস নিয়ে। ডেফিনেটলি এটা হলে খুব ভালো হতো, কারণ আজ হোক কাল হোক এটা হতেই হবে। এক্স্যাক্টলি। এবং ইনফ্যাক্ট বাংলাদেশের নারী ক্রিকেটাররা, মানে আমার মাঝে মাঝে মনে হয় পুরুষদের চেয়ে বেশি সফলতা দিয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই বিবেচনায় তাদের পাইপলাইন বড় করা, তাদের বেশি টিম নিয়ে এরকম আয়োজন করা, যেটা তাদের ইনকাম সোর্স জেনারেট হবে বেশি, এটা খুব জরুরি। বাট তাদের একটা জিনিস হতে যাচ্ছিল, সেই জিনিসটা কিন্তু আরেকটা জিনিসের জন্য থেমে গেল। এক্স্যাক্টলি, এটাও কিন্তু আপনার হচ্ছে ওই স্পিরিটের জায়গাটা নষ্ট করে দেয়, এক্সপেকটেশনের জায়গাটা আপনার কিল করে দেয়। এখন এবারের বিপিএল এ কাপ কার হাতে উঠতে পারে, মানে ফরচুন বরিশাল কি ধরে রাখতে পারবে, নাকি যে জিনিসটা আসলে ইফ আই এম নট রং 95% যারা হচ্ছে বিপিএল এর ভক্ত সমর্থক আছে, দে আর থিঙ্কিং যে রংপুর রাইডার্স উইল বি দ্য চ্যাম্পিয়ন ইন দিস বিপিএল। দেখেন স্কোর, মানে পয়েন্ট টেবিলে কিন্তু বলে দিচ্ছে, পয়েন্ট টেবিলে বলে দিচ্ছে যে এখানে 2 দল এবং 5 দল দুটো আলাদা লেয়ার। মানে 2 দল বলছি আমি, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, আর বাকি 5 দল 19-20, তার মধ্যে কোনো 2 দল হয়তো 3-4 হবে, মানে আমি প্লে অফের কথা বলছি। এবং প্লে অফে এখন কিন্তু একটা আগে, মানে ফুটবলে যেমন আমরা সেমিফাইনাল করি, এখন তো ক্রিকেটে আর সেটা নেই। এখন কোয়ালিফায়ার, এলিমিনেটর, মানে টপের এই দুটো দল কিন্তু 2 বার চান্স পাবে। একটা জিতলে ফাইনালে উঠে যাবে, আবার দেন নিচের একটার সঙ্গে ফাইনাল খেলার সুযোগ, আরেকটা ম্যাচ পাবে। ফলে এই সব মারপ্যাচে এই 2 দল ছাড়া আমি আসলে ফাইনাল দেখছি না। আপনি যদি টিম স্ট্রেংথ অনুযায়ী চিন্তা করেন, একেবারে তারা যদি মানে পুরো টুর্নামেন্ট একভাবে খেললেন আর ওইখানে যে জঘন্য খেললেন, তাহলে তো আলাদা কথা, এই রিস্ক তো থেকেই যায়। তা না হলে কিন্তু এই 2 দলই ফাইনাল খেলবে। এবং এই 2 দলের মধ্যে যদি আপনি বলেন, আমার যদি কমেন্ট করতে বলেন, তাহলে হচ্ছে ফরচুন বরিশালের চান্স আমি বেশি দেখি, ডিউ টু টিম বন্ডিং। কারণ রংপুর রাইডার্স অনেক সাফল্য পেতে পারে, তারা হয়তো সবচেয়ে বেশি সাকসেস রেট, এর আগে মানে জিতে এসেছে বাইরের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, হ্যাঁ। সো ফলে সেটার দিকে তারা ভালো আছেন। কিন্তু আমি যদি টিম স্ট্রাকচার, গ্রাজুয়ালি পারফরমেন্স, এগুলো বিচার করে আমার কাছে মনে হয় ফরচুন বরিশাল একটু হলেও এগিয়ে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যাজ ইউ নো, সময় কম, সো আশা করি বিপিএল এর ক্রিক হিরোসের অন্য কোনো শোয়ে আপনার সাথে আবারও দেখা হয়ে যাবে। ধন্যবাদ। দর্শক, সামির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোস আজকে এ পর্যন্তই। বিপিএল এর উন্মাদনা এবং সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা 6টায়। ধন্যবাদ।